সিলেট ভ্রমণের পঞ্চম পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমরা চাতলাপুর থেকে ফিরে আসছি আমাদের ডেরায়, অর্থাৎ যেখানে আমরা ছিলাম সেখানে কুলাউড়ার দিকে। তো যাই হোক, ফেরার পথে আমরা সেই চা দোকান থেকে বেরিয়ে আবার এক ঝলক কৈলা শহরটাকে দেখে নিলাম পাখির চোখে। মোবাইল দিয়ে যতটুকু পারা যায় জুম করে পুরোটা ধারণ করে প্রাণ জুড়িয়ে জায়গাটাকে দেখে আমরা তারপরে আমাদের গন্তব্যের উদ্দেশ্যে গাড়িতে উঠলাম। গাড়ি চলতে শুরু করার কিছুক্ষণের মধ্যেই আকাশের দিকে তাকিয়ে প্রাণ জুড়িয়ে গেল। কি অপূর্ব নীল আকাশ, আর সেই নীল আকাশের বুকে থোকা থোকা সাদা মেঘগুলো জমে আছে, ভেসে বেড়াচ্ছে। কি অপূর্ব! এই দৃশ্যের দিকে তাকিয়ে মনে হচ্ছিল কিছুক্ষণ গাড়ি থেকে নেমে শুধু আকাশের দিকেই তাকিয়ে থাকি, কিন্তু সে তো আর সম্ভব নয়, ফিরতে হবে। তাই বাধ্য হয়ে গাড়িতে বসেই দেখছিলাম আকাশের এই অপরূপ সৌন্দর্য। মনে হচ্ছে এটি বাংলাদেশের ডুয়ার্স এলাকার মতো এই বিশাল এলাকা জুড়ে শুধু চা বাগান আর চা বাগান। আমরা অনেকক্ষণ ধরে চলছি চা বাগানের ভেতর দিয়ে। ডুয়ার্সে ঠিক যেমন হয় এখানেও ঠিক তেমনই মনে হচ্ছে আমার কাছে। এটা কোনো ক্রমেই আলাদা কিছু নয়। এবং আমার ধারণা বাংলাদেশের অধিকাংশ মানুষ যারা ভ্রমণ প্রিয় বা বেড়াতে পছন্দ করে তারা এই এলাকায় অনেকেই আসেননি। আসলে হয়তো এই চা বাগানগুলোর বর্ণনা আমরা ইতিমধ্যেই পেয়ে যেতাম। হ্যাঁ, শ্রমিকরা চা তুলছেন, বিশ্রাম নিচ্ছেন, চায়ের পাতা বাঁধছেন, সব একদম স্বাভাবিক ন্যাচারাল প্রক্রিয়ার মধ্যে। সুশীতল ছায়া ঘেরা পরিবেশ বলতে যা বোঝায় তা 100% রয়েছে এখানে। সত্যি বলতে কি আপনাদের আমি শুধু চা বাগানই দেখাচ্ছি, কিন্তু এটি স্বীকার করতেই হবে যে এটি প্রফেশনাল কোনো ব্লগ নয়, বা এখানে কিভাবে যাবেন, কত টাকা খরচ, কোথায় থাকবেন, এটি বলা যেত। কিন্তু আমার যেটি ভালো লাগছে আমি সেই জিনিসটাই শুধু তুলে ধরছি আপনাদের জন্য এবং শেয়ার করছি বলা যেতে পারে। এই জায়গাটি ঘুরতে ফিরতে এবং চারিদিকে দেখতে আমার প্রাণ জড়িয়ে যাচ্ছে। আমার বিশ্বাস আপনাদেরও ভালো লাগছে। আমরা ফিরে আসার সময় বাজারের মধ্যে একটি বাড়ির ছাদে একটি পেঁপে গাছ দেখলাম। মনে হচ্ছিল পেঁপে গাছ এক পায়ে দাঁড়িয়ে, তাই ছবিটি না তুলে যেন আর পারলাম না। যাই হোক, আমরা ফিরে আসলাম শমশেরনগর হয়ে এবং আমাদের ভ্রমণ সঙ্গী গ্রামের বাড়িতে একটু আমরা উকি দিলাম। এই জায়গাটি মনু নদীর একদম পাড়ে। আপনারা এর আগে কোটারকোনা জায়গাটির নাম শুনেছিলেন যাওয়ার দিন। এই কোটারকোনা জায়গাটিতেই মনু নদীর তীরেই একেবারে নির্জন প্রাকৃতিক পরিবেশের চমৎকার একটি জায়গা। আমার গ্রাম খুব ভীষণ ভালো লাগে এবং সেই জন্য এই গ্রামটিও মনোরম মনে হচ্ছিল। এবং আমি গ্রামে যখন নামলাম, বিশেষ করে গ্রামে ওনাদের বাড়িতে যাওয়ার পথে যে রাস্তাটি আপনারা দেখবেন একটু পরে, চারিদিকে প্রচুর গাছপালা, বাঁশের ঝাড়, মনে হচ্ছে পুরো একটা জঙ্গলের ভিতরে যেন আমি ঢুকে যাচ্ছি। এবং তারপরে জঙ্গলের ভিতর দিয়ে যেতে যেতে জঙ্গলের ভিতরে যেন একটি কটেজের মতো একটি বাড়ি, ওনাদের যৌথ ফ্যামিলির বাড়ি, সেটি আপনারা দেখতে পাবেন। অনেক প্রেসার এই জায়গাগুলো মাকেই সব সামলাতে হয়। এখান থেকে ওই যে আচ্ছা, এই বাঁশটার নাম কি? এই বাঁশগুলোর নাম কি? না, এগুলো হচ্ছে আমরা বলি এখানে বেতুয়া। আচ্ছা, এই যে মাঝখানে দেখুন এই যে বাঁশের যে ফুলের মতো যেটা মনে হচ্ছে করুল, আমরা বাঁশের করুল। বাঁশ করুল কি ওইটাই? এটাই, হ্যাঁ, এটা ছোট থেকে বাঁশের করুল কিন্তু খাইছেন আপনি? আমি খাইনি কোনোদিন। পার্বত্য চট্টগ্রামে বাঁশ করল হয়, ইয়েতে হয়, আমরা খাইছি। এইটা আচ্ছা, এই যে ফুলের মতো যেটা, এই যে দেখেন, হ্যাঁ হ্যাঁ, খাই কোনটা? এইটা এটা আরো কচি অবস্থা, আরো আর ওই উপরে যেটা উঠে গেছে এটা খাওয়া, এটা শক্ত হয়ে গেছে।
তো ওইটাই কি বাঁশ হবে পরবর্তীতে? ওই তো বাঁশ হয়ে যাচ্ছে, ওই দেখেন না নিচের দিকে। আপনার এটা হচ্ছে বেতুয়া, এই বাঁশটা থেকে বেত হয় বুঝছেন। ও আবার তারা ওই যে বেড়ার কাছে ব্যবহার করা হয়। কি অসাধারণ সুন্দর জায়গায় আসলাম। জায়গাটা পুরো বাঁশ বাগানের ভিতর, আর কি প্রাণবন্ত। তোর নিয়ে নি কিতা কো তোর নিবাল্লা আসনি। সব থেকে বড় কথা, কি অবস্থা, এই যে যে জায়গায় চমৎকার গাছপালার ভিতরে যাচ্ছে, আমার কাছে এইটা খুব ভালো লাগে, এই যে এই পরিবেশটা। এই এলাকার বাঁশ আমাদের এলাকার বাঁশ থেকে অনেকটাই আলাদা। আমাদের বাঁশগুলো একটু ভারী, তারপরে একটু গিরামোটা এবং একটু জঙ্গলি টাইপের হয়। এগুলোতে কঞ্চির পরিমাণ কম, বেশ লম্বা হয়ে সোজা উঠে যায়, এবং এই বাঁশ দিয়েই তৈরি হয় ঘরের নানান আসবাবপত্র। যে কারণে এই বাঁশের কদরও কিন্তু অনেক বেশি। আমাদের এলাকার বাঁশ দিয়ে যেমন খুঁটি হয়, এই এলাকার বাঁশ দিয়ে তেমনি চাটাই তৈরি হয়, যা দিয়ে ঘরের বেড়া হয়, সিলিং তৈরি হয়, এবং এরকম নানান জিনিস তৈরি হয়। বিভিন্ন আসবাব তৈজসপত্র তৈরি হয় এই সমস্ত বাঁশ থেকে। মনে হচ্ছে ধীরে ধীরে আমি কোনো জঙ্গলপুরীতে ঢুকে যাচ্ছি। আপনারাই দেখতে থাকুন। চারিদিকে প্রচুর গাছপালা, গাছ ছাড়া কিছুই নেই, আর মাঝখান দিয়ে সরু একটি রাস্তা। আর এই রাস্তা দিয়ে যেতে যেতেই হঠাৎ করে চোখে পড়বে কোনো একটা বাড়ি, এবং সেই বাড়িতে মানুষ বাস করে, অর্থাৎ আমার সঙ্গীদের গ্রামের বাড়ি। এটি কল্পনা করা যায়, এত চমৎকার একটি ছায়া ঘেরা জায়গা, যার ভিতরে বাড়ি, যা বাইরে থেকে মনেই হচ্ছে না যে এখানে কোনো বাড়ি থাকতে পারে। আমাদের ম্যাডামের মা আমরা বাড়িতে ঢোকার সঙ্গে সঙ্গে গরম গরম পিঠার আয়োজন করলেন, ড্রিঙ্কস সহ নানান নাস্তা দিয়ে হাজির হয়ে গেলেন। আমরাও কিছুটা ক্ষুধার্ত ছিলাম, খেয়ে পেট পূর্ণ করলাম। এই বাড়িটির সামনের দিকে যেমন মনু নদী, পিছনের দিকেও একটি চমৎকার পুকুর আছে দেখলাম, এবং এই পুকুরে একসময় অনেক মানুষ স্নান করতো, এই কথাটিও ম্যাডাম আমাদের জানালেন। আর এখন আমরা যে বাড়িটি দেখতে পাচ্ছি, এটি ম্যাডামের কাকার বাড়ি, একদম একই সঙ্গে লাগানো, বাড়ির সঙ্গেই বাড়ি, একটি পার্ট বলা যেতে পারে। এই বাড়িটি দেখাচ্ছে এই জন্য, এই যে জায়গাটি দেখেন, এখানে ফায়ার প্লেসের মতো বাড়ির ভিতরে, ঘরের ভিতরে খড়ি দিয়ে রান্না করার ব্যবস্থা। মানে এইরকম আমি দেখিনি কখনো। সাধারণত আমাদের খড়ি দিয়ে রান্না করার যে রুমটি হয়, সেটি ঘরের বাইরে হয় সাধারণত। ধীরে ধীরে প্রায় সন্ধ্যা হয়ে আসছিল। আমরা সূর্যাস্ত দেখার জন্য বাঁধের উপরে উঠলাম, এবং নদীর পাড়ে আকাশের অপরূপ খেলা, আলোর খেলা, মেঘের খেলা দেখতে থাকলাম। কাছেই কোনো মসজিদ থেকে ভেসে আসছিল কোরআন তিলাওয়াতের শব্দ। এটা কি হবে? কিছু একটা করবো আমি, বুঝতে পারছি, পিঠা। সমস্ত দিনের শেষেই শিশিরের শব্দের মতন সন্ধ্যা আসে, ডানার রৌদ্রের গন্ধ মুছে ফেলে চিল। পৃথিবীর সব রং নিভে গেলে পাণ্ডুলিপি করে আয়োজন, তখন গল্পের তরে জোনাকির রঙে ঝিলেমিল। সব পাখি ঘরে আসে, সব নদী ফুরায়, এ জীবনের সব লেনদেন। থাকে শুধু অন্ধকার, মুখোমুখি বসিবার বনলতা সেন।